আমন্ত্রণ জানাচ্ছি। এমদাদ আছি, রুনিয়া আছে এবং সকালে বাংলাদেশে আমরা সব সময় কিন্তু ইতিবাচক গল্পগুলো আপনাদের সাথে জানাই। আমরা চাই যে ইতিবাচক গল্পগুলো আমরা যেন প্রতিনিয়ত শেয়ার করতে পারি আমাদের দেশের বাইরের যেসব দর্শকরা আছেন তাদের সাথে। এরকম কিছু আছে কিনা রুনিয়া? অবশ্যই আছে। আমরা সবসময় বলি যে তরুণদের হাত ধরে আসলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং এই তারুণ্যকে আসলে প্রমোট করাটা আমাদের জন্য খুবই খুবই দরকার। সেই তারুণ্যের একটা গল্প আপনাদেরকে জানাতে চাই। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস প্রতি বছর সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা এবং উদ্ভাবকদের তালিকা আসলে প্রকাশ করে। 2022 সালে ফোর্বসের তালিকায় 7 বাংলাদেশি তরুণ স্থান পায়। ফোর্বস 30 আন্ডার 30 এশিয়া 2022 শিরোনামে এই তালিকায় স্থান পাওয়া 2 জন বাংলাদেশি তরুণ হলেন সামাজিক প্রভাব সোশ্যাল ইম্প্যাক্ট শ্রেণীতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ফুড স্টেপস বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা শাহ রাফায়েত চৌধুরী এবং মোহাম্মদ তাকি ইয়াসির আছেন আজকে আমাদের সাথে। শুভ সকাল রাফায়েত। শুভ সকাল আপু। শুভ সকাল আপু। কেমন লাগছে সকালের বাংলাদেশে এসে? আসলে তো ভালো লাগছে যে আপনাদের দুজনকে দিয়ে আমাদের দিনটা আজকে শুরু হলো, সো বেশ ভালোই লাগছে। সো হোপিং টু হ্যাভ আ গুড কনভারসেশন। ভালোই কথা শিখেছেন আপনার সাথে থেকে। সেম আমরা এটাই কথা বলতেছিলাম যে সকাল সকাল আপনাদেরকে দিয়ে দিন শুরু হবে। গ্রেট স্টার্ট টু দ্য ডে। না, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরাও খুবই প্রিভিলেজ যে আমরা আপনাদেরকে পাই। আপনারা যখন ফোর্বসে প্রথম পেলেন তখন কিন্তু আমাদের শোতে এসেছিলেন, তো সকালে ধন্যবাদ যে আপনারা আবার করলেন। আমরা আপনাদেরকে শুরু করতে চাই। আপনারা তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করেন রাফায়েত। এই জায়গাতে আমরা গত পরশুদিন দেখলাম যে ইএমকে সেন্টারেতে আপনারা বৃত্তর সাথে একটা স্কলারশিপ প্রোগ্রাম করলেন। ক্লাইমেট চেঞ্জ যেটা করে ফুড স্টেপস বাংলাদেশ, এটার সাথে যে স্কলারশিপের প্রোগ্রামটা করলেন আমাদের যদি একটু ব্যাখ্যা করেন যে কিভাবে কি কেন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আমাদের মেইন কাজটা হচ্ছে আপনার এক্সট্রিম পভার্টি নিয়ে কাজ করা। সো ক্লাইমেট চেঞ্জের বিষয়টা হচ্ছে কি যে ইটস মেইনলি নট আ প্রবলেম বাট একটা ইভেন্টের মতন উইচ এফেক্টস ভেরিয়াস টাইপস অফ প্রবলেম, যেরকম পানির ক্ষেত্রে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, দুর্যোগের ক্ষেত্রে হতে পারে। তো স্কলারশিপের সাথে এখানে রিলেশনটা হচ্ছে কি, এডুকেশনের থ্রুতে উই আর ট্রাইং টু বিল্ড দ্য নেক্সট জেনারেশন অফ এন্টারপ্রেনার্স। তারপর হচ্ছে আপনার যারা মেধাবী ছাত্র আছে, এবং অনেক ক্লাইমেট ভালনারেবল জোন থেকে কিন্তু অনেক মেধাবী ছাত্র আছে যারা কিন্তু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টের জন্য আপনার বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারছে না। সো আমরা কি করছি, যারা হচ্ছে আপনার বিভিন্ন স্টেম সাবজেক্টে পড়াশোনা করবে, যেরকম এনভায়রনমেন্ট রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করবে, যারা হচ্ছে সামনে গিয়ে রিসার্চ নিয়ে কাজ করবে, এরকম স্টুডেন্ট খুঁজে খুঁজে কিন্তু আমরা তাদেরকে স্কলারশিপ দিচ্ছি, যাতে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি এরকম ইউনিভার্সিটিতে পড়ে গ্র্যাজুয়েশনের পর আমাদের ক্লাইমেট নিয়ে যেসব কাজগুলো হবে এরা তখন সংযুক্ত হতে পারে। সো উই আর বিল্ডিং দ্য নেক্সট জেনারেশন অফ সলিউশন মেকার্স থ্রু দ্য বৃত্ত স্কলারশিপ প্রোগ্রাম, যেটা আমরা মাত্র শুরু করলাম আর কি। সো আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু ক্লাইমেটের সাথে কিছু না কিছুভাবে রিলেটেড, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ক্লাইমেট কিন্তু একটা ইভেন্ট যেটা আপনার অন্যান্য প্রবলেমগুলোকে আরও এনহ্যান্স করছে। সো আমরা দেখি যে কিভাবে উই ক্যান ফাইন্ড অ্যালাইনমেন্টস উইদিন আওয়ার সলিউশনস অ্যাজ ওয়েল। ক্লাইমেট যেরকম সব কিছুকে ইম্প্যাক্ট করছে, আমাদের সলিউশনসও কীভাবে সব কিছুর সাথে জড়িত হতে পারে, ওভাবেই আমরা আমাদের মনোভাব নিয়ে কাজটা করি। আসলে ক্লাইমেট আমাদেরকে সবাইকেই প্রভাবিত করছে, কিন্তু আমরা যদি চিন্তা করি যারা মার্জিনালাইজড আছে তাদের মধ্যে কিন্তু এটার ইম্প্যাক্ট আসলে হিউজ। আসলে সেখানে কাজ করাটা আসলে সবসময় দরকার, যেটা আসলে আপনারা শুরু করছেন। আপনাদের একদম যে নতুন যে কাজটা করছেন সেই গল্পটা তো জানলাম, দর্শকদেরকে একটু মনে করে দিতে চাই 2013-তে যখন আপনারা শুরু করেছিলেন তখনকার যাত্রাটা কেমন ছিল সেটা যদি একটু বলেন। 2013-তে আমরা ফার্স্টলি স্টার্ট করি উইথ অ্যান আইডিয়া, রাফায়েত যেটা শেয়ার করে। বেসিক্যালি আমরা তখন উই ওয়ার ইন জাস্ট হাই স্কুল, মানে আমাদের বয়স ছিল 15-16 বছর মাত্র। তো ওই সময় আর কি রাফায়েত একদিন বলল যে আমরা উইন্টারের সময় কিছু করতে পারি নাকি টু হেল্প দ্য মার্জিনালাইজ কমিউনিটিস, কারণ ওই সময় ইফ আই রিকল যে উইন্টার ওয়াজ খুব বাজাবে এফেক্ট করছিল নর্দার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে। তো পরে আর কি আমরা কয়েকটা ফ্রেন্ডস মিলে উই ডিড আ উইন্টার ড্রাইভ, ডোনেশনস কালেক্ট করেছি আমাদের নেইবারহুড থেকে, অ্যান্ড দেন আর কি আমরা আর কি ডিস্ট্রিবিউট করেছি। তো এটা আর কি আমরা প্রায় 2 ইয়ার্সের মতন কন্টিনিউ করেছি। করার পর আর কি আমি আর রাফায়েত উইচ উই বোথ রিয়েলাইজ যে আমরা প্রতি বছর সেম মানুষজনকে দিচ্ছি আসলে দেখা যাচ্ছে। সো আর উই অ্যাকচুয়ালি ইম্প্যাক্টিং দেম। তো পরে উই রিয়েলাইজ যে আমরা এমন একটা কাজ করি যেটাতে আর কি দে বিকাম সেলফ সাস্টেইনেবল,
যাতে তারা নিজেরাই নিজেদেরকে সাস্টেন করতে পারে। এরপর থেকে আর কি আমাদের ফুডস্টেপসের প্রতিটা প্রজেক্ট ডিজাইন করা। আপনারা যদি দেখেন আমাদের প্রতিটা প্রজেক্ট কিন্তু ইজ সেলফ সাস্টেনেবল। আমাদের প্রজেক্ট তৃষ্ণা বলেন, বৃত্ত বলেন, all are targeted towards empowering people, not just like simple donations or charity আর কি। সো ওখান থেকে শুরু করে আর কি আমাদের দুজনের সেই 15-16 বছর থেকে শুরু করে এখন এখানে আসলাম আর কি আল্লাহর রহমতে। তো এখানে আমি একটা জিনিস আরো জানতে চাইছি, কারণ যখন আপনারা শুরু করেছিলেন তখন আসলে আপনি একদমই হাই স্কুলে ছিলেন, এবং আমরা জানি যে হাই স্কুলের বাচ্চারা প্রায় সময় এরকম করে যে যখনই কোনো উইন্টার আসে বা যখনই আমাদের এরকম ডিজাস্টার দেখি তখনই আসলে আমরা একটা ডোনেশন বা একটা ড্রাইভ দিই, কিন্তু আসলে হোয়াট মোটিভেটেড ইউ টু কিপ গোয়িং উইথ দিস? এখানে যদি আমি অ্যাড করতে পারি, মোটিভেশনটা কামস ফ্রম আ নেগেটিভ সাইড, যেটা হচ্ছে যে আমাদের যখন আমরা বাংলাদেশের মতন দেশে যদি যখন বাস করি তখন আমাদের চারিপাশে কিন্তু সব সমস্যাই দেখি। তো একটা আছে সমস্যা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যাওয়া, অথবা হচ্ছে সমস্যাটা দেখে কিছু করা সমস্যার বিরুদ্ধে। সো তখনই আর কি ছোট বয়সে এই ফ্রাস্ট্রেশন থেকে একটা ইচ্ছা জাগে যে কিছু না কিছু একটা করি। তো ছোটবেলায় তো বুঝতাম না কি করতে হবে, তো শুরু করি ডোনেশন ড্রাইভ দিয়ে, এই যে উইন্টার ড্রাইভ যেটা আছে। কিন্তু ফিল্ডে যখন প্রথম গেলাম তখনই কিন্তু প্রথম মাঠটাও খেলাম, কাজ তখনই দেখতে পারলাম যে প্রতিবার তো চিন্তা করি যে আমরা যে এতগুলো কম্বল দিচ্ছি, সিম্পলি তো সলিউশনটা তো করা যায় এখানে, কিন্তু প্রতি বছর কেন করতে হচ্ছে? তখন 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 ভেবে দেখলাম যে আসলে ডেভেলপমেন্ট সেক্টরের অ্যাপ্রোচটাই কিন্তু ট্রেডিশনাল এন্ড ডিফারেন্ট হতে হবে এখানে। কারণ হচ্ছে কি যে ইনস্টেড অফ যে সলিউশনটা তৈরি করব, ওটা যাতে আমাদের কমিউনিটি যারা মানে হতদরিদ্র আছে তারা যাতে আমাদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যায়, যেটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। ইউ ক্যান নট সলভ পভার্টি ইফ পিপল ক্যানট স্ট্যান্ড অন দেয়ার ওন 2 feet, যেটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্রোচ। আমরা ডিজাইন করি আমাদের কাজগুলো এমনভাবে যে কমিউনিটিকে কিভাবে এম্পাওয়ার করতে পারে যাতে সলিউশনটা নিজের নিজের যে সামর্থ্য আছে ওটা দিয়েও চালাতে পারে উইথাউট ডিপেন্ডিং অন ফার্দার ডোনার সাপোর্ট। এই মনোভাব নিয়ে কিন্তু কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি গত 10 বছর ধরে আর কি আমরা। আ ডিফারেন্ট সর্ট অফ অ্যান অ্যাপ্রোচ টু দ্য ডেভেলপমেন্ট সলিউশনস অন গ্রাউন্ড। তকি এটা আপনি একটু আমাদেরকে জানাবেন যে 10-11 বছরে যখন শুরু করেছিলেন তখন একেবারেই নিশ্চিত আপনারা যখন মানে স্কুলে পড়তেন তখন শুরু করলেন, এই 10 বছরের চেঞ্জেসগুলো এখন আপনাদের কোথায় নিয়ে এসেছে, এবং অল্প করে যদি 10 বছরে আপনারা কোথায় এসেছেন এই জার্নিটা আমাদের বলেন। আমি যেহেতু আপনাকে ইন্টারভিউ করেছিলাম, আমি জানি না, মনে হয় বছর দেড়েক আগে অথবা 2 years, 2 বছর হয়ে গেছে। আপনাদের কাজগুলো যখন আমি ন্যাশনাল ডেইলিজে দেখি, বড় কোনো জায়গাতে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, তখন আমি খুব প্রিভিলেজ ফিল করি যে ওয়াও, মানে আমি ওদের চিনি। তো একটু যদি আমাদের এই 10-11 বছরের সাথে আপনি একটু পরিচয় করান। বলতে গেলে সংক্ষেপে বলাটা ভেরি ডিফিকাল্ট, কারণ ইট হ্যাজ বিন আ লং জার্নি অ্যান্ড উই আর লার্নিং এভরিডে। ইভেন্টফুল জার্নি, ইভেন্টফুল জার্নি। সত্যি কথা বলতে আমাদের প্রতিটা প্রজেক্টের কথাই যদি আমি বলি, আমরা যতবারই করেছি প্রত্যেকটা ধাপে ধাপে আমরা আর কি চ্যালেঞ্জেস ফেস করেছি। অনেস্টলি আমাদের এন্টায়ার জার্নি হ্যাজ বিন আ চ্যালেঞ্জ, বাট আ জার্নি ওয়ার্থ রিমেম্বারিং অ্যান্ড ওয়ান উই ক্যান চেরিশ। আমরা ফার্স্টে তো আমরা ডোনেশন ড্রাইভ দিয়ে শুরু করি, এরপর আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা ড্রাইভ করি, যেখানে আমরা আর কি বিভিন্ন ট্র্যাশ ক্যান সেট আপ করি অ্যাক্রস ঢাকা। ওখান থেকে একটা কনসেপ্ট ডেভেলপ করি যে আমরা কেন না ওয়াটার ফিল্ট্রেশন ইউনিট সেট আপ করি ইন পাবলিক প্লেসেসে আমরা সেট আপ করতে যাই, আমাদেরকে একটা স্কুলের শিক্ষক রিচ আউট করে যে আপনার পাবলিক সাইটসে সেট আপ করছেন, আপনার স্কুলের দিকে আসেন। তো পরে যখন একটা স্কুল ইন্সপেক্ট করতে যায় দেখি ওখানকার যে ওয়াটার কোয়ালিটিটা ওইটা আসলে খুব দুঃখজনক। মানে এই পানি যদি এভরিডে স্টুডেন্টসরা কনজিউম করে তাহলে তারা আসলে দে আর অ্যাকচুয়ালি রিস্কিং দেয়ার ওন লাইফ বাই ইভেন সিকিং এডুকেশন ফ্রম দ্যাট স্কুল। তো ওইটা অ্যাড্রেস করার জন্য আমরা স্কুলসে ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেম সেট আপ করি, তারপর আস্তে আস্তে পাবলিক হসপিটালসে শিফট করি। সাইমultaneously ক্লাইমেটের উপর, যেটা রাফায়েত বললো আমাদের প্রিন্সিপাল ফোকাস, ওইটা অ্যাড্রেস করার জন্য উই হ্যাভ বিন ডুইং ভ্যারিয়াস ডিজাস্টার রেসপন্স প্রোডাক্ট। আমরা রিসেন্টলি একটা প্রোডাক্ট লঞ্চ করেছি যেটা হচ্ছে আমাদের ডিআরপি ব্যাগস বলি আমরা। ওইটা হচ্ছে আপনার ফুড পান্ডের যেসব ব্যাগস থাকে ওইটার মতনই সাইজটা, বাট এটার গুড পার্ট হচ্ছে ইটস ওয়াটার রেজিস্ট্যান্ট আর এটা ফ্লোট করবে। সো যখনই বন্যা হবে আমরা এগুলো যখন ডিস্ট্রিবিউট করব, যারা রিসিপিয়েন্টস থাকবে তারা তাদের এসেনশিয়ালস এগুলো এখানে রাখতে পারবেন, সেফলি রাখতে পারবে। ওইসব এরিয়াতে বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে তারা সব ক্যাশ, একদম পুরো ক্যাশে রাখে সব কিছু, আর সব হার্ড মানে ম্যাটেরিয়াল হিসাবে রাখে। তো বন্যার পর তারা দে লুজ দেয়ার ক্যাশ, অলসো দেয়ার এসেনশিয়াল ডকুমেন্ট লাইক ল্যান্ড ডিডস। তো পরে কিন্তু তাদের আবার ক্লেম করাটা বিকাম হ্যাসেল, একটা হোমলেসনেস স্টেটে পৌঁছায় যায়। তো ওই সবগুলো অ্যাড্রেস করার জন্য আর কি আমরা আর কি এই প্রোডাক্টসগুলো ডেভেলপ করছি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেটা আমি বলবো যে
এইসব চ্যালেঞ্জেসের কারণে না আমরা আরও ইনোভেটিভ হচ্ছি। মানে অনেস্টলি স্পিকিং আমরা যেসব ফিল্ডে কাজ করছি, যেসব প্রজেক্টস নিয়ে, রাফায়েত আর আমি বলবো না যে আমাদের 100% স্পেশালিস্ট নলেজ আছে, বাট যখনই একটা চ্যালেঞ্জ দেখি আমরা সারাদিন বলেন ইভেন ফ্রাইডেতে আমরা কথা বলি, দুজনই অফিসে আসি, নো ওয়ান্স অ্যাট দি অফিস বাট আমরা দুজন আসি, উই ডিসকাস হাউ উই ক্যান ডেভেলপ মোর ইনোভেটিভ সলিউশন। এই আরেকটা ইনোভেটিভ সলিউশন যেটা আই ওয়ান্ট টু ডিসকাস ইজ আওয়ার ড্রিম ওয়াটার পোর্টেবল ফিল্টার। এটা হচ্ছে আপনার বন্যার সময় যখন পানি ভেসে যায়, আমরা যেটা করতে পারি ওই ফিল্টারটা যদি বসায় দিই, আপনার পাইপ কানেক্ট করলে ফিল্টারটা অন করলে পিওর ওয়াটার আসা শুরু করবে, বন্যার পানিকে রূপান্তর করে ড্রিঙ্কিং ওয়াটার করছে। Exactly. ফিল্টারেশন ওখানেই হয়ে যাবে। ওখানে ফিল্ট্রেশন direct, হয়ে যাবে। portable. সো আমাদের যেটা ওইটার থেকে আমরা যে ইন্সপিরেশন পাইছি ইজ টু কনভার্ট ক্রাইসিস ইনটু অপরচুনিটিস। সো দ্যাট ইজ হোয়াট উই আর অনেক ওয়ার্কিং অনেক অন। পানি, এই সব পানি তখন জি। ক্লিন ওয়াটার আমরা সেটাকে হয় এবং ট্রান্সফর্ম করতে পারছি। একটা রিসেন্ট এক্সাম্পল যদি শেয়ার করি যে ফুডস্টেপসের কমিউনিটি ডিমান্ডটা কোত্থেকে আসছে, কাজ এটা কিন্তু পুরোপুরি অর্গ্যানিক ডিমান্ড। রিসেন্টলি তো আমরা দেখলাম যে কত গরম পড়লো, and এটাও কিন্তু ক্লাইমেটের একটা ইম্প্যাক্ট। সলিউশন কিন্তু ওভাবে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমাদেরকে খুঁজে পেয়ে বিভিন্ন মানুষজন যারা আছে আমাদের থ্রুতে ওদের বাসার নিচে বা অফিসের নিচে আপনার কিন্তু পানির সিস্টেম বসানো শুরু করে দিয়েছে। আমাদের মেয়র যিনি আছেন আতিকুল ইসলাম, উনি নিজেই উনার বাসার নিচে নিজে লাগিয়েছে। তারপর হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স, জেরেক্সওয়াই, ওনারাও কিন্তু বসাচ্ছে বিভিন্ন পুলিশ বক্সের সামনে। আমাদের আগে যেরকম ছিল 2015 থেকে এখন পর্যন্ত আপনার 40টার মতন অ্যাক্টিভ পাবলিক সিস্টেম ছিল। গত এক মাসে আমাদের আরো 40টা চলে আসছে, because demand বেড়ে গেছে। ডিমান্ড বেড়ে গেছে। Demand And বেড়ে গেছে। ডিমান্ডটা কিন্তু আমাদের কাছে এসেছে বিকজ আমাদের যারা ডোনার আছে বা আমাদের যারা সাপোর্টার আছে, দে ক্যান ট্রাস্ট আস। ট্রাস্টের জন্যই কিন্তু আমাদেরকে এই দায়িত্বটা দিচ্ছে, এবং এটার জন্য আরো মানুষ যোগ হচ্ছে এখানে। সো ফুডস্টেপসের কাজটা অর্গ্যানিক ইন দ্য সেন্স যে আমরা যে কাজটা করি আমরা দুজনে এই কথাটা বলি যে নীতি ঠিক তো সব ঠিক। আসলে এই জিনিসটা কথা বলতে চাই যে যেহেতু একদম ইয়াং, যখন ফ্রেশার্সরা কোনো কিছু শুরু করে তখন আসলে সবাই তাদের উপর নেয় যে একবার হয়তো টাকা দিতে পারে, দ্বিতীয়বার হয়তো টাকা নাও দিতে পারে, কিন্তু এই কমিটমেন্টটা ধরে রাখা, কিভাবে ডোনার হান্ট করা এবং কিভাবে প্রজেক্টগুলো রান করা অর্গানিক্যালি, সেগুলো নিয়ে ডিসকাস করবে কিন্তু এটা বিরতির পরে। নিশ্চয়ই, এবং সেগুলোর সাথে আমরা আরও জানবো যে তাকিদের সাথে যদি আরও কেউ কাজ করতে চায়, সে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলল, অন্য প্রতিষ্ঠানগুলো যদি কাজ করতে চায় কিভাবে কাজ করবে, কিভাবে বন্যার পানিকে শুদ্ধ পানি করা যায়, এই ব্যাপারে আরও জানবো আমরা। রাফায়েত, আপনার সাথে যেটা কথা হচ্ছিল যে আপনারা বলেছেন যে 40টার মতো ছিল, এক মাসে আরও 40টা হলো, রুনিয়া বলে যে ডিম্যান্ড হওয়ার কারণে। এই জায়গাতে একটু বলবেন যে কেউ যদি এই শো দেখে আগ্রহ প্রকাশ করে যে সে আপনার মানে কাজ করবে, কিভাবে কাজ করবে, তার কেমন ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট এখানে থাকতে হয়, একটু ডিটেল যদি বলেন। তো আমাদের প্রজেক্ট তৃষ্ণা সিস্টেমের জন্য বিভিন্ন মডেল থাকে, তো স্কুলের জন্য ভিন্ন, পাবলিক সিস্টেমের জন্য ভিন্ন, হসপিটালের জন্য ভিন্ন। সো প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে রিচ আউট করা। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, জাস্ট একটা মেসেজ করলেই তখন হচ্ছে বাকি সব কিছু একসাথেই হয়ে যায়। পাবলিক সিস্টেমের ক্ষেত্রে যেটা হয় যে একটা স্পেসিফিক অ্যামাউন্ট পে করতে হয় সেট আপ করার জন্য এবং প্রথম বছরের মেনটেনেন্সের জন্য। এটা যদি খুব কনফিডেন্সিয়াল না হয় একটু শেয়ার করা যাবে, কারণ আমি বলছি যে কারো যদি ধারণা একটা থাকে এই প্রোগ্রামটা দেখে, তাহলে তার মাথায় ওটা থেকে গেল। সো আমি যদি একটা ধারণা দিতে পারি, আপনার 50,000 টাকার মতন যদি আপনি খরচ করেন, আপনি প্রতিদিন 300 মানুষের জন্য পানির ব্যবস্থাপনা করার কতজন, মানে এটা কি এককালীন খরচ নাকি এটা এটা হচ্ছে recurring? প্রথম বছরের। প্রথম বছর। পরের বছর থেকে আপনার 10,000 টাকা লাগে পুরো মেইনটেনেন্সের জন্য, এবং প্রতি মাসে আমাদের টিম আছে, প্রতি মাসে গিয়ে চেক আপ করবে, ইমার্জেন্সি যদি কিছু লাগে ওগুলো করবে, পার্টস চেঞ্জ সবকিছু এখানে ইনভলভ থাকবে। মানে এককালীন হলো 50,000 টাকা শুধু। মানে প্রথম বছরের জন্য 50, পরের বছর থেকে 10। বাট স্কুলের জন্য যেটা হয়, হ্যাঁ। এটা হচ্ছে যারা হচ্ছে ওদের বাসাবাড়ির সামনে বসাতে যাচ্ছে। স্কুলে তো হচ্ছে আমরা মার্জিনাল স্কুলে বসাচ্ছি, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে বসাচ্ছি, তো ওটা হচ্ছে এককালীন ডোনেশন। এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল ডোনেশন হিসেবেই দেখি। এই টাকাটা দিয়ে ভাবেন যে আপনার 1,50,000 দিয়ে আপনার হচ্ছে স্কুলে একটা বিশাল একটা পানির সিস্টেমের ব্যবস্থা, তৃষ্ণা পানির সিস্টেমের ব্যবস্থাপনা করতে হবে। সো একজন ডোনার যখন দেয়, ওই এক বছরের মধ্যে আমরা কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপ করি যে হাউ দে ক্যান মেনটেইন দ্য সিস্টেম টেকনিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি, যাতে নিজেদের হয়ে রান করতে পারে। সো ওই প্রথম যে খরচটা ওটাই ডোনার দেয়, পরের বছর থেকে কমিউনিটি, স্কুল কমিটি এরাই দিচ্ছে, এমনকি হসপিটালের ক্ষেত্রেও কিন্তু দিচ্ছে। এবং আমাদের সাথে কিন্তু বাংলাদেশের কয়েকটা বড় বড় হসপিটাল যুক্ত আছে, যেরকম বারডেমে গেলে আপনি তৃষ্ণা সিস্টেম দেখবেন, তারপর হচ্ছে বিএসএমএমইউতে গেলে তৃষ্ণা সিস্টেম দেখবেন, বক্ষব্যাধিতে গেলে দেখবেন, ক্যান্সার হসপিটালে গেলে দেখবেন।
এরাও কিন্তু বিশ্বাস করে এখন তৃষ্ণা সিস্টেম দিয়ে পানি দিচ্ছে ওদের না, আমি পেশেন্টদের কাছে। মানে খুবই খুশি হলাম যে এগুলা কোনোটা আছে সরকারি হসপিটাল। এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, কয়েকদিন আগেরই ঘটনা। সো বারডেমে একজন মানে রোগীর ফ্যামিলি মেম্বার পানি খেয়ে, আমাদের নাম্বার তো থাকে, নাম্বারে কল দিয়ে বলছে, ভাই আপনাদের এখানে থেকে পানি খেলাম, পানিটা খেয়ে খুব ভালো লাগলো, আমার বাসায় কি একটা ফিল্টার বসে দিতে পারবেন, আমি আপনাকে টাকা দিব। সো এইভাবেই করে কিন্তু ট্রাস্টটা বিল্ড হচ্ছে, এইভাবে করে কিন্তু মানুষ আরও জানতে পারছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যেটা বিশ্বাস করি যে ইফ ইউ ক্যান এনশোর কোয়ালিটি, ডিম্যান্ড উইল বি মেড অ্যান্ড পিপল উইল কাম, মানে মার্কেট উইল বি মেড। মানে কোয়ালিটির ব্যাপারটা আরেকটু যদি আমরা একটু দর্শকদের জন্য একটু জেনে রাখি, আমরা ঢাকাতে একটা শ্রেণী কিন্তু পানি প্রথম ফুটায়, তারপরে ফিল্টার মেশিন আছে ওখানে দেয়, কেউ আছে শুধু ফিল্টার থেকে করে, কোনো জায়গাতে আছে সিস্টেম থেকে মানে ইলেকট্রিক একেবারে একবার পানি লাইন থেকে নিয়েও সরাসরি বিশুদ্ধ পানি দেয়। মানে এইটা আপনাদেরটা কোন পর্যায়ের অথবা বিশুদ্ধতার কোন জায়গাটা আমাদের তো ইনশিওর হচ্ছে করে? একদম ফুল বিশুদ্ধতাটা আসে। আমাদের হচ্ছে যেখানে হচ্ছে আপনার মাইক্রোব্যাকটেরিয়াল কন্টেন্ট বেশি, সেখানে আমরা ইউভিইউএফ সিস্টেম ইউজ করি। যেখানে হচ্ছে আপনার সেডিমেন্টেশন বেশি, সেখানে আমরা কার্বন সেডিমেন্ট ফিল্টার ইউজ করি। যেখানে মানুষের বেশি নিড আছে, যে 1000 জনের মতো মানুষ করবে, সেখানে আরো বড় সিস্টেম বসাই। যেখানে হচ্ছে আপনার 100 থেকে 200 জন মানুষ ইউজ করবে, তো সেখানে আমরা 200 জিপিডির একটা সিস্টেম বসাই। সো তৃষ্ণার ডিজাইনটা হচ্ছে আবার ভেরি ইন্টারেস্টিং, ভেরি কাস্টমাইজড। exactly. So Trishna customizes water purification and extraction systems according to a community's water quality and demand. So প্রত্যেকটা তৃষ্ণা সিস্টেমে কিন্তু আপনার ইউনিক। এবং ইন্টারেস্টিংলি তৃষ্ণার মডেল নিয়ে কিন্তু আমরা 6 বছর ধরে লেগেছিলাম, এই যে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট মডেল। এই কমিউনিটি এম্পাওয়ারমেন্ট মডেল দেখে ওয়ান্স উই স যে এটা কাজ করছে, উই স্টার্টেড বিল্ডিং other programs addressing other social challenges. যেরকম তৃষ্ণার পর আমরা শুরু করলাম আমাদের প্রজেক্ট উইকেন্ড, যেটা হচ্ছে আপনার গ্রিন ইকোনমি বিল্ডিং নিয়ে করছে। ডিজাস্টার রেজিলিয়েন্স প্রোগ্রাম শুরু করলাম, যেটা হচ্ছে আপনার দুর্যোগ মোকাবেলা নিয়ে কাজ করছে। তারপর হচ্ছে আমরা শুরু করলাম এসওএস, সুস্বাস্থ্য অধিকার সবার প্রোগ্রামটা শুরু করলাম হেলথ কেয়ার ফেসিলিটিস ইমপ্রুভ করার জন্য। তারপর বৃত্ত শুরু করলাম। বৃত্ত হচ্ছে আবার আমাদের পভার্টি গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, যেটার মাধ্যমে হচ্ছে আমরা স্কিল ডেভেলপমেন্ট বলেন, মার্কেট বিল্ডিং বলেন, এন্টারপ্রেনারশিপ বলেন, এই তিনটার মাধ্যমে একজন মানুষকে নিম্ন শ্রেণী থেকে অ্যাটলিস্ট মধ্য শ্রেণীতে কিভাবে নিতে হবে, এই জিনিসটা নিয়ে কাজ করছি। অন্য যেসব প্রজেক্ট আছে ওগুলা কাজ করছে এক্সট্রিম পভার্টি অ্যাড্রেস করার জন্য, বৃত্ত কাজ করছে যে নিম্ন থেকে মধ্যবিত্ততে কেমনি নিয়ে যাবে, এই জিনিস নিয়ে কাজ করার জন্য। সো পুরো জিনিসটাই ফুটস্টেপসের সবগুলো কাজই কিন্তু ওভাবে প্ল্যান, দ্যাট উই ওয়ান্ট টু অ্যাড্রেস এক্সট্রিম পভার্টি ইন দ্য লং রান। ওয়াও, মানে আপনারা কি সারাক্ষণই চিন্তা করতে থাকেন যে কি করতে হবে? এই জন্যই তো সারা রাত মনে জেগে থাকে এগুলো চিন্তা করতে করতে। সেই জন্য আমি ইম্পর্টেন্ট কোশ্চেনটা করিনি যে কখন সকালে ঘুম থেকে ওঠা হয়, কারণ জানি এই ধরনের ক্রিয়েটিভ মানুষরা, এরকম হার্ড ওয়ার্কিংরা অনেক সময় অনেক লেট নাইট কাজ করা হয়। এই জিনিসটা আমি যদি জাস্ট অ্যাড করি, আমরা তো এন্টারপ্রেনার্স এট দি এন্ড অফ দ্য ডে। মোস্ট পিপল ওয়ার্ক 9 to 5 and entrepreneur works 24/7. এটা আমরা হারে হারে বুঝতে পারছি গত 10 বছর ধরে আর কি। তো আমি যদি এই যে প্রজেক্ট উইকেন্ডটা নিয়ে যদি একটু জানতে চাই, তো উইকেন্ড আসলে কিভাবে ডিজাইন করা হয়েছে এবং আসলে কাদেরকে সাপোর্ট দিচ্ছে, কতটুকু মানে সাপোর্ট মানে গ্রিন এনার্জি সেনশিওর করছে? আচ্ছা, উইকেন্ডে আমাদের ফার্স্ট যে ইনিশিয়েটিভটা ছিল ওটা হচ্ছে যে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় উই সেট আপ গার্বেজ ক্যানস, সো দ্যাট আর কি আপনার দেখবেন যে রাস্তায় হাঁটতে গেলে আসলে কিন্তু আমরা ময়লা কোথায় ফেলতে পারি না। হ্যাঁ, তো ওইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একটা পার্টিকুলার জায়গায় যেন আমরা ফেলতে পারি, অ্যান্ড দেন সিটি কর্পোরেশন ক্যান অ্যাকচুয়ালি কালেক্ট ইট ফ্রম দেয়ার। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ইনিশিয়েটিভ। ওখান থেকে উই থট যে আমরা আরও এক্সপ্যান্ড করে গ্রিন এনার্জিতে ফোকাস করতে পারি নাকি, সিন্স ইটস রিলেটেড টু এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল। তারপর আমরা উই স্টার্টেড সোলার প্রজেক্টস। আমরা যেটা করি আর কি, যে কোস্টাল রিজনসে আপনার ফিশারম্যান যাদের আছে তাদের বাসায় আমরা সোলার প্যানেলস সেট আপ করে রাখি, কারণ তাদের ওখানে এক হচ্ছে পাওয়ার সাপ্লাইটা ইজ ভেরি স্কার্স। সত্যি কথা বলতে, ইফ আই এম গিভিং আ ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্সার, একদমই স্কার্স বলতে গেলে, অ্যান্ড তারা অনেক স্ট্রাগল করে। সো ফর দেম ইলেকট্রিসিটি ইজ আ মেজর ইস্যু। সো ওখান থেকে শুরু করে উই হ্যাভ নাও ফোকাসিং অন 4 to 5 ডিস্ট্রিক্টস আন্ডার উইকেন্ড পার্টিকুলারলি। আর বৃত্ত নিয়ে তো এই বছর আমরা আগেও কাজ করেছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। এই বছর আর কি আমরা ইনগ্রেট করলাম হচ্ছে 25 জনকে স্কলারশিপ দিয়ে, 25 জন, so that they can pursue their education in top public universities such as Dhaka University, Kumla University, Chittagong University আর কি। আমাদের যারা recipients, they will be studying diverse subjects like physics, biochemistry and international relations আর কি।
এই রেসিপিদেরকে আসলে বের করা হলো কিভাবে, খুঁজে পাওয়া গেল কিভাবে? আমরা একটা পাবলিক সার্কুলার দিয়েছিলাম অ্যান্ড উই শেয়ার ইট উইথ আমাদের যেসব কন্ট্যাক্টস আছে ইন পাবলিক ইউনিভার্সিটি তাদের সবার থেকে। তো ওখানে তারা অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লাই করার পর আমাদের একটা শর্ট লিস্টিং কমিটি ছিল যেখানে আমি আর রাফায়েতও ছিলাম। তো ওই শর্ট লিস্টিং কমিটি থেকে আমরা 25 জনকে আর কি সিলেক্ট করি আর কি। তারপর আর কি আমরা পরশুদিন আর কি তাদেরকে ডেকে তাদেরকে আর কি আমরা স্কলারশিপটা দিই। আমি খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমি জানি হয়তো মানে সেটা এনশিওর করা হয়েছে কিনা, আসলে ফিমেল পার্টিসিপেন্টস আমরা কিরকম পেয়েছি আমাদের রেসিপিয়েন্টস? অনেস্টলি স্পিকিং ফার্স্ট ইনিশিয়েটিভই ছিল টু এনশিওর দ্যাট ইট ইজ অ্যান অনলি ফিমেল স্কলারশিপ। বাট যেটা আমরা আর কি দেখলাম যে আসলে আমাদের যে রেসপন্সটা এসেছে ওইটা মিক্সড ছিল। তো ওই সময় না উই হ্যাড টু মেক আ ডিসিশন, কারণ আমরা 25 জন ফিমেলকে কিন্তু অ্যাকোমোডেট করতে পারছিলাম না। তো ওই সময় উই হ্যাড টু টেক এ মিক্সড অ্যাপ্রোচ। ফিমেল ছিল ইফ মাই ক্যালকুলেশন ইজ কারেক্ট 10 জন, যার 25 জনের মধ্যে 10 জন ছিল ফিমেল আর 15 জন ছিল মেল। ওকে, দ্যাটস আ গুড রেশিও। আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা চাই যে we want to ensure more females do get the 100%. scholarships. So যত আরো জানতে পারবে, we want them to apply more because we want to empower them as well এখানে। মানে the scholarship is meant to be inclusive for everybody based on talent. Definitely. Based on like the willpower to also remain back in the country for nation development. So যারা দেখছেন, যদি আপনারা কেউ স্টুডেন্ট হয়ে থাকেন, আপনারা প্লিজ আমাদের বৃত্ত স্কলারশিপে অ্যাপ্লাই করেন এবং লেটস সি কি করা যেতে পারে। মানে আমরা একটা বিরতিতে যাব, তার আগে যদি বৃত্ত স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে এখনো সময় আছে কিনা, যেহেতু আপনি বললেন রাফায়েত, ওটা যদি আরেকটু বলেন তারপর আমরা। তো আমরা তো এবার করলাম হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি মে ইনটেকের জন্য, সামনে ইনটেক হচ্ছে সেপ্টেম্বরে। সো সেপ্টেম্বরের জন্য এখন আমরা প্রিপেয়ার করছি and ইনশাল্লাহ এবার তো 25 জন দিলাম, সেপ্টেম্বরের জন্য we are planning to give scholarships to 250 more people, 250 more students. So that is our target. মানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা যদি অ্যাপ্লাই করতে চায় আপনাদের ওয়েবসাইটে গেলে ফুটস্টেপস। যারা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করছে সেপ্টেম্বরের সময় অ্যাজ আ আচ্ছা। ফ্রেশার, তাদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে, তো তারা তারা জানতে আসলে পারবে। ওই স্কলারশিপটা নিয়ে তারা এনশিওর করলে তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন তারা অ্যাপ্লাই করছে তারা জানে যে তাদের সাথে আসলে স্কলারশিপটা আছে। যখন তারা বাহ, মানে exactly. আপনাদের তো ক্যাটাগরি আপনি দিয়ে দিয়েছেন যে কোন কোন ইউনিভার্সিটি গুলো আসলে হতে এক্স্যাক্টলি, হবে। মেইনলি পাবলিক Mainly ইউনিভার্সিটিজ। public universities. এবং আরেকটা জিনিস অ্যাড করবো, এই স্কলারশিপ কিন্তু ইজ নট জাস্ট আ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটার সাথে উই আর অলসো ইনক্লুডিং আ 6-month ইন্টার্নশিপ ফুটস্টেপসে, যাতে Okay. কাজ শিখে দে ক্যান শো দ্যাট দে হ্যাভ গেইনড এক্সপিরিয়েন্স ওয়াইল বিইং অ্যাট ইউনিভার্সিটিজ, যাতে ফিউচার জব প্রসপেক্টের জন্য ইটস নট হার্ড ফর দেম টু গেট আ কম্পিটিটিভ স্যালারি। তার ওয়ান স্টেপ অ্যাহেড থাকে। এক্স্যাক্টলি। ওকে, এরকম- আমাদের ডিসকাশন তো চলছে এবং বুঝতেই পারছেন যে এটা হচ্ছে আমাদের শেষ বিরতি, এবং পরে যখন ফেরত আসবো তখন কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি কিছুক্ষণের ভেতরে আমরা। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। যমুনা এসির বিল্ট-ইন থার্ড ইউভিসি স্টেরিলাইজার জীবাণুর ডিএনএ ও আরএনএ এর বন্ধনকে ধ্বংস করে বাতাসকে করে 99.99% বিশুদ্ধ। যমুনা এসি, গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আগামীর দিকে তাকিয়ে নির্ভীক রানার ছুটছে সেই সব মানুষের কাছে যারা স্বপ্ন দেখে দিগ্বিজয়ের। স্যার স্যার, নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, একদিন আমিও সেখানে যাব। বাঙালির সংগ্রাম বিজয়ের খবর। দাদু দাদু, বাংলাদেশ জিতে গেছে। সাহসী চোখে সত্যের সন্ধানে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, জীবনজয়ী মানুষের হাসিমুখ অর্জনের স্পর্ধা নিয়ে, উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায় গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় যুগান্তর, পাঠকের অন্তর জুড়ে। বিরতির পরে সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছেন, ইমদাদ সাথে আছে এবং আমাদের সাথে দুজন অতিথি আছে ফুটস্টেপ বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করছে আজকে, শাহ রাফায়েত চৌধুরী এবং মোহাম্মদ তাকি ইয়াসির। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটাতে। আমরা যদি আবার একটু বলি, আপনারা একটা সাইড বলছেন, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করছেন কি করে, কোথায় কি চ্যালেঞ্জ হচ্ছে। এটার আরেকটা পার্ট হচ্ছে ফাইন্যান্স কালেক্ট করা, হ্যাঁ, টাকা পয়সা দিয়েই তো কাজগুলো করতে হয়।
এইটা আপনারা কি করে ম্যানেজ করেন যে কোনো মার্কেটে? অনেক ম্যাচিউরড মার্কেটেও টাকা পাওয়াটা ইজ ভেরি চ্যালেঞ্জিং পার্ট, এখানে কি অবস্থা? ফার্স্টে তো একটা পয়েন্ট বললাম যে কোয়ালিটি দেখলে সবাই আসে, বাট কোয়ালিটির আগে তো কাজটা করতে হবে, হ্যাঁ রাইট? এক্স্যাক্টলি। সো ওভাবে করে স্ট্র্যাটেজিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল সোর্সগুলো বের করতে হবে, যে কারা অ্যাকচুয়ালি এসব প্রজেক্টের প্রতি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, কারা এসব প্রজেক্টে অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে চায় বা ডোনেট করতে চায়। একটা যদি এক্সাম্পল দিই, ব্যাংকস আর আ গ্রেট সোর্স ফর লোকাল ডোনেশনস। কেন? বিকজ ব্যাংকদের একটা প্রতি বছর একটা সিএসআর ফান্ড দিতে হয়, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা গাইডলাইন দিয়েই দিয়েছে, যেরকম 20% আপনার সিএসআর ফান্ড স্পেন্ড করতে হবে অন ক্লাইমেট, 30% করতে হবে আপনার অন অন হেলথ এখানে। সো আমরা কি করি, উই অ্যাপ্রোচ দিস ডিফারেন্ট ব্যাংকস উইথ আওয়ার প্রপোজালস, যে আমরা এই প্রজেক্টগুলো আপনাদের জন্য ডিজাইন করে আমরা ইমপ্লিমেন্ট করব। ব্যাংকস তারপর আমাদের সাথে অন বোর্ড আসে, লোকাল ডোনেশনসগুলো ওখান থেকে আসে। সো দিস ইজ ওয়ান সোর্স, যে ব্যাংক থেকে টাকা পাওয়াটা। তারপর হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ডোনার্স আছে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ডোনার্স আছে, তারপর আমাদের এমনকি সেলিব্রিটি ডোনার্সও আছে এখানে। যেরকম বাংলাদেশের ক্ষেত্রে আপনার তামিম ইকবাল ইজ ওয়ান অফ আর বিগ ডোনার্স। বাইরে থেকে ইট বিকেম আ বিগ নিউজ যখন হচ্ছে গ্লোবাল সেলিব্রিটি সিঙ্গার শন মেন্ডেস বিকেম আ ডোনার ফর ফুটস্টেপস, যেখানে উনি সিলেটের জন্য হি সেট আপ ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস ইন স্কুলস থ্রু প্রজেক্ট তৃষ্ণা। সো আমরা কি করি যে another point is যে in order to raise funds you also have to create a story for everybody to invest in, যেখানে সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়া, এমনকি এরকম টাইপের শো কিন্তু কাজে আসে, বিকজ এখান থেকে দেখেই মানুষ ইনফরমেশন পাচ্ছে, এবং ইনফরমেশনের প্রতি ইন্টারেস্টেড হলে দে জয়েন ইন। সো যত বেশি স্টোরিটা শেয়ার করা যায় তত বেশি মানুষকে রিচ করলে ওভাবে করেও কিন্তু ফাইন্যান্সটা আসে। ফাইন্যান্স ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনস। আমি যদি আপনাকে চিনি, আপনার যদি এই কাজটা করতে ইচ্ছা থাকে, তখন তো আপনিও জয়েন করবেন, রাইট? সো এইভাবে করেই কিন্তু মানুষজন জয়েন করা শুরু করেছে। কিন্তু শুরুর দিকে স্টোরিটা কিন্তু এরকম ছিল না। এক্স্যাক্টলি, এত স্মুথ সেলিং তো কখনোই ছিল না। কারণ না, অনেক পেশেন্স লাগে honestly। 17 বছর বয়সে তো আমরা শুরু করেছি। তো 17 বছর বয়সের ছেলেপেলেদেরকে কে এত টাকা দিবে, তাই না? তো প্রথমে তো একটা স্টোরি যখন ক্রিয়েট করলাম যে আমরা এই কাজটা করতে চাই, বিভিন্ন ফ্যামিলি মেম্বারসের কাছে গেলাম, ফ্রেন্ডসদের কাছে গেলাম, সবাই তো উড়াই দিল। না, প্রথম এখান থেকে। বছর নালে দিল, ঠিক আছে এসেছে, আমি কিন্তু কম বলে আপনার টাকা দিলাম, পরের বছর দিব। আপনি বলতে যখন থাকবেন, হ্যাঁ একজন না একজন তো শুনবে। মানে অনেস্টলি আপা, মানে এটা একটা টেস্ট অফ পেশেন্স। মানে আমরা যত স্মুথলি বললাম, অনেস্টলি এত না। আমাদের যে ফান্ডিংস আছে, লেটস সে 100টা গ্র্যান্ট অ্যাপ্লাই করি, হয়তো 5টা হবে। এই এক্সপেকটেশনস নিয়ে আগানো, 100 জনকে রিচ আউট মানে করলাম, আসলে কি রেশিওটা এরকম? এরকম ভাইয়া অনেস্টলি। তার মানে এই জায়গাটা যদি বলি, Trial and error। রাফায়েত যেটা বললো সেটা হচ্ছে লোকাল মার্কেটের কথা বললো, যে দেশ থেকে কোথায় ইয়ে হচ্ছে। আমার অনেক বন্ধুরা কিংবা পরিচিত জনরা যারা আছে স্টার্ট আপ কমিউনিটিতে আছে, ওরা বলে যে খুব এখন ফান্ড পাওয়াটা ইজ চ্যালেঞ্জিং, অ্যাটলিস্ট গত কয়েক বছরে আর কি বেশ চ্যালেঞ্জিং, আগের সময়গুলোতে ডেটা তাই বলে। আপনাদের ক্ষেত্রে গ্র্যান্টের কি অবস্থা? মানে একটা তো বললেন যে 100টা করলে 5টা, বোঝা গেল যে ঠিক আছে 100টা করলে 5টা পাওয়া যেতে পারে। অন্যান্য জায়গাতে হ্যাঁ, গ্র্যান্টের ক্ষেত্রে আসলে ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমাদের জন্য স্টার্টআপরা তো দে রেজ ইনভেস্টমেন্টস, আমাদের জন্য তো গ্র্যান্টস অ্যান্ড ডোনেশনস হচ্ছে দ্য ওয়ে ফরওয়ার্ড। তো ইটস দ্য সেম আর কি, টু বি অনেস্ট। 100টা করলে 5টা আসে বা 10টা আসে ইফ উই আর লাকি। যেটা আর কি চ্যালেঞ্জ হয়ে যায় কি অনেক সময়, যে আমরা উই ডু নট আন্ডারস্ট্যান্ড, বা ইটস ডিফিকাল্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড যে যারা আমাদেরকে গ্র্যান্ট দিবে তারা কি বেসিসে জাজ করছে, আর হোয়াট ইজ দের ইন্টারনাল কোড আর রিকোয়ারমেন্ট। তো ওইটা ইটস নট জাস্ট আ ম্যাটার অফ স্কিল, ইটস আ ম্যাটার অফ পেশেন্স অ্যান্ড অলসো একটা লাকেরও বিষয় থাকে। ওয়েদার তাদের যে এই বছরের অবজেক্টিভস, এখন ধরেন ক্লাইমেটের জন্য তারা ফান্ড রিলিজ করলো, লেটস সে $100,000। এখন ক্লাইমেটের তো ইটস এ হিউজ টপিক, রাফায়েত একটু আগে যেটা অ্যাড্রেস করলো, তারা কোনটাতে ফোকাসড, ওইভাবে কিন্তু আপনার ম্যাচ করে আগাইতে হবে। যদি সব কিছু ম্যাচ হয় দেন ইটস গুড, ওয়েল অ্যান্ড ডান। বাট যদি না হয় তাহলে আর কি ইউ হ্যাভ টু মানে বি পেশেন্ট, ওই হোপটা ছাড়া যাবে না অনেস্টলি। মানে এই কাজের জন্য কি আপনাদের সেপারেট আলাদা কেউ আছে যে শুধু গ্র্যান্টের জন্য কাজ করে, অথবা মানে আপনাদের হিউম্যান রিসোর্স ওইভাবে ডিপ্লয় করা আছে? হ্যাঁ, আমাদের তো হিউম্যান রিসোর্স গ্র্যান্টসের জন্য মানুষ আছেই, প্লাস আমাদের গ্র্যান্টস, আমি ফাইজলামি করে অলওয়েজ বলি আমাদের গ্র্যান্টস মাস্টার রাফায়েত, ঠিক আছে? রাফায়েত গ্র্যান্টস মাস্টার, আমরা দুজন কথা বলি, যে আমি কথা বলি আর ও গ্র্যান্টসে ভালো, ঠিক আছে? ছোট কোনো টিপস দিবেন যারা আপনাদের মতো এরকম প্রতিষ্ঠান আছে, তারা হয়তো ইয়ার 1 ইয়ার 2-তে আছে, যারা স্ট্রাগল করছে, ওদের জন্য কোনো কিছু বলবেন যে আসলে গ্র্যান্টস
কিভাবে পাওয়া যায়? এটাই এক্সাম্পলটা দিব এখন। 2018 সালে উই কেম আপ উইথ দ্য কনসেপ্ট অফ আমাদের পোর্টেবল ওয়াটার ফিল্টার, যেটা আপনার ফ্লাড ওয়াটারকে কনভার্ট করে ড্রিঙ্কিং ওয়াটার করতে পারে, নাম হচ্ছে ড্রিম ওয়াটার, একটা এক্সপিরিয়েন্স ফর নর্থে। 2018 সালে আইডিয়া আসছে, প্রথম ফান্ডটা পেয়েছি আমরা 2021 না 22-এর দিকে। মানে অলমোস্ট 3 থেকে 4 কেউ বছর। আমাদের কথা ওভাবে করে বিশ্বাস করতে পারছে না যে আমরা এই জিনিসটা করতে পারবো। বাংলাদেশের সবার কাছেই বলেছে ইট ওয়াজ আ র্যান্ডম স্মল অর্গানাইজেশন বেসড ইন নিউজিল্যান্ড দ্যাট গেভ আস $3,000 মতো। এখন ইউএনডিপি is one of the biggest funders. UNDP and World Bank is one of the biggest funders for this project. Wow. কিন্তু ওই যে 3 বছর লেগেছিলাম বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে রিজেকশন খেয়ে, যেটা বললাম, বলতে থাকেন করতে থাকেন, একজন না একজন তো শুনবেই। আপনার 100 জনকে দরকার নেই, আপনার 10 জনই যদি থাকে ভালো সাপোর্টার, ওই 10 জনকে দিয়ে আগান। সো ওভাবে করেই কিন্তু আমরা এগিয়ে গেছি। এবং এটাও বলবো যে কোনো কিছুতে যদি ফেল করেন, আশা ছেড়ে দিয়েন না। ফেইলিয়ার ইজ দ্য বিগেস্ট টিচার ইন লাইফ। আমি যেটা বুঝতে পেরেছি, ফেইলিয়ার থেকে আমি আরো বেশি শিখেছি পত্রিকা বা বই থেকে। ফেইলিয়ারকে যদি আমরা এমব্রেস করতে পারি, আমরা নিজেরা আরো গ্রো করতে পারবো, পেশেন্ট হতে পারবো, আরো কাজ করতে পারবো। মেক ফেইলিয়ার ইউর বিগেস্ট টিচার, বিকজ ফেইলিয়ার থ্রুতে অনেক কিছুই করা যেতে পারে। এবং থ্যাংক ইউ, বিকজ আমরা বেশিরভাগ সময় এই ধরনের কোটের মতন শুনি, অনেকে এই ধরনের বলেন, কিন্তু রিয়েল লাইফে যে স্ট্রাগলটা করে যখন বলছে তখন সেটা আসলে মোর ইম্প্যাক্টফুল টু আওয়ার অডিয়েন্স আজকে, যে তারা হ্যাঁ এরা ফেস করেছে এবং তারাই বলছে যে ফেইলিয়ারই আসলে আমার বিগেস্ট টিচার। আমি জাস্ট একটা যদি উদাহরণ দেই এখানে, 2018-19-এর সময় একটা প্রিন্টার কিনতে গেলে আমরা 4-5 বার চিন্তা করতাম, এমনও সময় গেছে জাস্ট একটা প্রিন্টার কেনার জন্য। আমাদের অফিসে ইন্টার্নস আসছিল, আমরা কি দিব জানতাম না, সো আমরা জাস্ট ডোনাটস অর্ডার করেছি, দেখছি যে আমাদের নিজেদের অন্য নাই, ওদেরকে দিয়ে দিয়েছি, আমি আর রাফাতের পরে খাইনি। দ্যাট ওয়াজ আওয়ার স্টেট ব্যাক দেন আর কি। তো ভালো ওই সময় খেতে পারেন নাই দেখে এখন আমরা এটা কথা বলতে পারছি, স্টোরি টেল করতে পারছি। জি জি, মানে এটা আপনাদেরকে অনেক ধন্যবাদ রাফায়েত এবং তাকি, আপনারা এই সকাল সকাল এসে আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে ইন্সপায়ার করেছে, আমাদেরকে ইন্সপায়ার করলেন। দর্শক আপনাদের সবাইকে আবারও আমরা ধন্যবাদ জানাতে চাই। তাকি যেটা বললো, একটা প্রসেসের ভেতর থাকতে হয়, ধৈর্যের পরীক্ষা আসলে এই পুরো জার্নির ভেতরে থাকে। আমরা চাই আমরা যেন আসলে আমরা যেই কাজের দিকে আমাদের লক্ষ্য, সেখানে যেন আমরা পৌঁছাতে পারি, এই প্রত্যাশায় শেষ করছি। আপনাদের দিনটি অনেক সুন্দর হোক আজকে। আবারও শুভ সকাল।